শহরের বুকে নেমে এসেছে এক অশুভ ছায়া। একের পর এক মানুষ মারা যাচ্ছে, কোনো কারণ ছাড়াই, নিজেদের হাতেই শেষ করছে নিজেদের জীবন। এই রহস্যময় মৃত্যুর তদন্তের ভার এসে পড়েছে পুলিশ অফিসার অখিলানের উপর। কিন্তু এই কেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মৃতদের মধ্যে কোনো যোগসূত্র নেই, তারা কেউ কাউকে চিনতও না। তাহলে কেন তারা একই কায়দায় আত্মহত্যা করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অখিলান এমন এক গভীর রহস্যের জালে জড়িয়ে পড়ে যা থেকে উত্তরণের কোনো পথ নেই। সে কি পারবে এই রহস্যের সমাধান করতে, নাকি এই মৃত্যুর বেড়া জালে সে নিজেও আটকে পড়বে? জানতে হলে দেখতে হবে আজকের এক্সপ্লেনেশন। হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা দেখছেন সিনেম্যাক্স বিডি, আর আজকে এক্সপ্লেন করব 2025 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি তামিল সিনেমা যার নাম আস্থারাম। সিনেমাটির প্রতিটি পরতে পরতে রয়েছে অসাধারণ সাসপেন্স আর রহস্যে ভরপুর টুইস্ট, যা আপনার ব্রেন নিয়ে খেলার জন্য যথেষ্ট। তো আর কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি গল্প দেখানো হয়। 18th সেঞ্চুরিতে ফ্রান্সের একজন বিজ্ঞানী মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করছিল। তার গবেষণায় কিছু অসাধারণ বিষয় সামনে আসে। তিনি সেই সমস্ত বিষয়গুলো একে একে একটি বইয়ের মধ্যে লিখতে শুরু করেন এবং সেই বইটির নাম দেন দ্য সিক্রেট। এরপর এই বইটি কয়েক দশক ধরে এখানে ওখানে ঘুরতে থাকে। তারপর যখন ব্রিটিশরা ভারতে আসে, তখন বইটি ফ্রান্স থেকে ভারতের কোদাই কানালের একটি গির্জায় পৌঁছায়। গির্জার ফাদার সেই বইটির গুরুত্ব সম্পর্কে কিছুই জানত না, তাই তিনি এই বইয়ের বিষয়ে কারোর সাথে কোনো কথাও বলেন না। একদিন বইটি একটি ছেলের জন্মদিনে উপহার হিসেবে দেয়া হয়। সেই বইটি পাওয়ার পর ছেলেটির পরিবারে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, আর দৃশ্যটি এইখানেই শেষ হয়। পরের দৃশ্যে আমরা একটি ছেলেকে ছুরি হাতে পার্কে হেঁটে যেতে দেখতে পাই। হঠাৎ একটি লোকের হাতে ছুরি দেখে আশেপাশের অনেক লোকজন ভয় পেয়ে যায়। তবে ছেলেটি কাউকে কিছু না বলে আস্তে আস্তে খ্রিস্টানদের মতো ক্রস চিহ্ন দেখায় এবং ছুরিটি নিজের পেটেই ঢুকিয়ে দিয়ে সুইসাইড করে। এরপর আমাদের আখিলান নামক একজন ব্যক্তিকে দেখানো হয়। সে একজন পুলিশ অফিসার। আসলে এর আগেও দুইজন ছেলে ঠিক একইভাবে মারা গিয়েছে, যেভাবে এই পার্কের ছেলেটি সুইসাইড করেছিল। এই আত্মহত্যার ঘটনাগুলোর তদন্ত করছিল আখিলান। তবে সম্প্রতি একটি দুর্ঘটনার কারণে তার হাত মারাত্মকভাবে জখম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে ছুটি না নিয়ে এই কেসের তদন্ত চালিয়ে যাচ্ছিল। একদিন তার কাছে বিজয় নামের একটি ছেলের ফোন আসে। সে অখিলানকে বলে যে, স্যার, আপনি যে মৃত ব্যক্তিদের কেসের তদন্ত করছেন, সেই কেস সম্পর্কে আমি অনেক কিছু জানি এবং আমি আপনাকে সাহায্য করতে পারবো। এইটা শুনে আখিলান বলে, ঠিক আছে, তুমি আমার বাড়িতে এসে তোমার তথ্যগুলো আমাকে জানাও। এর কিছুক্ষণ পর বিজয় আখিলানের বাড়িতে আসে, কিন্তু কোনো কথা শুরু করার আগেই সে তার হাতের আঘাত সম্পর্কে জানতে চায়। এইটা শুনে আখিলান বলে, এটা নিয়ে পরেও কথা বলা যাবে, তুমি প্রথমে সেই তথ্যগুলো দাও যার জন্য তুমি এখানে এসেছো। বিজয় বলে, স্যার, সবকিছুই একে অপরের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত, তাই দয়া করে আপনি প্রথমে আপনার হাতের আঘাত সম্পর্কে আমাকে বলুন, তাহলে হয়তো আমি আপনাকে আরো ভালোভাবে তথ্য দিতে পারবো। এরপর আখিলান বলতে শুরু করে, আর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এক রাতে সে টহল দেওয়ার কাজ করছিল, তখনই সে একটি বাড়ি থেকে 4 জন চোরকে পালাতে দেখে। চোরদেরকে দেখেই সে তাদেরকে ধাওয়া করতে শুরু করে এবং যেই তাদেরকে ধরতে যাচ্ছিল, তখনই হঠাৎ কোনো এক অজানা লোক তার হাতে গুলি করে। গুলিটি অখিলানের হাতে লাগে, যার ফলে সে অনেক আহত হয়। তারপর একটি গাড়ি তাকে লিফট দেয় এবং হাসপাতালে পৌঁছে দেয়। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে। বিজয় নামের ছেলেটি আখিলানকে জিজ্ঞেস করে, স্যার, আপনাকে যে ব্যক্তি গুলি করেছিল, আপনি কি তাকে দেখেছিলেন? আখিলান বলে, না, আমি তাকে দেখতে পাইনি, কারণ আমার মনোযোগ সেই মুহূর্তে পুরোপুরি চোরদের ধরার দিকে ছিল এবং তারপর আহত হওয়ার পর সেই গাড়িটি চলে এসেছিল, তাই আমি সেখান থেকে চলে যাই। বিজয় বলে, কোনো ব্যাপার না, আপনি খুব তাড়াতাড়ি এই কেসগুলো সমাধান করে ফেলবেন এবং আপনি এটাও জানতে পারবেন কে আপনাকে গুলি করেছিল। বিজয় জিজ্ঞেস করে, স্যার, আপনি কি এই কেসগুলো সম্পর্কে কোনো সূত্র পেয়েছেন? আখিলান বলে, হ্যাঁ, কিছু প্রমাণ তো পেয়েছি, কিন্তু তোমাকে সেগুলো সম্পর্কে বলা যাবে না। এইটা শুনে বিজয় বলে, আপনি শুধু একটা ছবি এবং একটি পোড়া বই পেয়েছেন। এইটা শুনে আখিলান অনেক অবাক হয়ে যায়। বিজয় কিভাবে এই বিষয়ে জানতে পারল? সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এক রাতে একজন অজানা ব্যক্তি অখিলানের বাড়ির সামনে ছবি এবং পোড়া বই রেখে চলে যায়। অখিলান কমিশনারের কাছে যায় এবং বলে, স্যার, যেই লোকেরা মারা গেছে তারা 3 জন একে অপরকে চিনত না, তাদের মধ্যে কোনো বন্ধুত্ব বা আত্মীয়তাও ছিল না, কিন্তু তারা যেভাবে মারা গেছে তা দেখে আমার একটা বিষয়ের উপর সন্দেহ হয়। অষ্টাদশ শতাব্দীতে জাপানে এমন একটি সংস্কৃতি ছিল, সেই সময় যদি জাপানে কোনো ব্যক্তি তার দেশ বা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করত বা বড় কোনো ভুল করত, তাহলে তাকে শাস্তি হিসাবে নিজেকেই হত্যা করার আদেশ দেয়া হতো এবং যেই কায়দায় তারা নিজেকে মারত,
ঠিক সেই একই কায়দায় এই 3 জন লোকও মারা গেছে, অর্থাৎ নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে। আখিলান কমিশনারকে আরো বলে, এদের মৃত্যুর পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের সম্পর্কে জানতে হবে। তখন কমিশনার বলে, আখিলান, তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু তুমি ইতিমধ্যেই আহত, তাই আমার মনে হয় তোমার কিছুদিনের জন্য ছুটি নেওয়া দরকার। আখিলান বলে, না স্যার, আমি এই কেসটির তদন্ত করতে চাই, যদি ছুটি নেই তাহলে এই কেসটি আমার হাত থেকে বেরিয়ে যাবে। হতে পারে এই সময়ের মধ্যে আরো কেউ নিজেকে মেরে ফেলবে এবং আমার কেবল আফসোসই করতে হবে। আমাকে একটু সহযোগিতা করুন, আমাকে একটা ছোট টিম দিন যাতে আমি এই কেসটি আরো ভালোভাবে তদন্ত করতে পারি। কমিশনার তার কথা মেনে নেয় এবং তার আগের ভালো রেকর্ডগুলো দেখে তাকে কিছু লোকের একটি টিম দেয়, যার পর সুমন নামের একজন নতুন পুলিশ অফিসারকে আখিলানের সহকারী বানিয়ে দেওয়া হয়। আখিলান এবং সুমন এই কেসটি আরো ভালোভাবে তদন্ত করতে শুরু করে। প্রথমে সেই ছেলেটির বাড়িতে যায় যে প্রথমে আত্মহত্যা করেছিল। তারা সেই ছেলেটির বাবা মাকে জিজ্ঞেস করে, আপনাদের ছেলের মৃত্যুর আগে কি তার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল বা তার জীবনে কোনো ব্যক্তি এসেছিল? তখন সেই ছেলেটির বাবা মা তাদেরকে জানায়, আমাদের জানা মতে এমন কোনো অদ্ভুত কিছু তো ঘটেনি এবং এমন কোনো লোকও তার জীবনে আসেনি যার সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে পারি। তবে যা ঘটেছিল তা হলো আমাদের ছেলে আমাদের সামনে আত্মহত্যা করেছে। সেই দিনটি আমরা আজও ভুলতে পারি না। আমাদের ছেলে রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে আসে আর সেই ছুরি নিজের পেটে ঢুকিয়ে দেয়। আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি কেন সে এমন করলো। জিজ্ঞাসাবাদের পর যখন আখিলান এবং সুমন বাড়ি থেকে বাইরে আসে, তখনই একটি ছেলে সেই বাড়িতে পানির বোতল সরবরাহ করতে আসে। আখিলান ও সুমনের মনে হয় এই ছেলেটি এখানে প্রতিদিন পানি দিতে আসে, তাই ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাহলেই হয়তো কোনো সূত্র পাওয়া যেতে পারে। তারা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তুমি কি এই বাড়িতে থাকা ছেলেটিকে চিনতে? তার ব্যবহার কেমন ছিল? তখন সেই ছেলেটি বলে, স্যার, ছেলেটা খুবই ভালো ছিল, আমার সাথেও খুব ভালো ব্যবহার করত। আখিলান ছেলেটিকে বলে, মরার আগে ওর মধ্যে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলে? ছেলেটি জবাবে বলে, তেমন কিছু দেখিনি, তবে হ্যাঁ, মরার একদিন আগে তাকে দেখেছিলাম সে অনেক রেগে বাড়ির পাশের কোনায় ওই গাছের সাথে একটি ছবির ফ্রেম বাড়ি মেরে মেরে ভাঙছিল। এরপর আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। এরপর আখিলান এবং সুমন সেই বাড়ির পাশের কোনায় যায় এবং সেখানে গিয়ে তারা একটি ছবি খুঁজে পায়, কিন্তু সেই ছবি পরিষ্কার ছিল না, তাই ছবিতে কে ছিল তা বোঝা যাচ্ছিল না। সুমন জানায় এই ছবিটা সহজেই ঠিক করা যাবে, আর তখন আমরা দেখতে পাবো ছবিটা আসলে কার। আখিলান সুমনকে তাড়াতাড়ি কাজটা করতে বলে। এরপর তারা মাদুরায় দ্বিতীয় মৃত ছেলেটির পরিবারের কাছে যায় এবং ছেলেটির মাকে আগের 2 জন ভিকটিমের ছবি দেখায়। তিনি জানান তিনি তাদেরকে চেনেন না। আখিলান প্রশ্ন করে, সেদিন কি ঘটেছিল? জবাবে তিনি বলেন, সেদিন আমি ছাদে কাপড় শুকাতে যাচ্ছিলাম, তখন আমার ছেলে হঠাৎ করে একটা ছুরি নিয়ে আসে আর নিজেকেই শেষ করে ফেলে। আমি কিছুই বুঝে উঠতে পারি না যে সে এমনটা কেন করলো। সব শুনে আখিলান ঘরের চারদিকে ভালোভাবে দেখতে শুরু করে। সে লক্ষ্য করে ঘরের বেশিরভাগ জিনিসপত্র ভাঙা। আখিলান এই বিষয়ে জিজ্ঞেস করলে ছেলেটির মা জানায়, যেদিন সে আত্মহত্যা করেছিল তার আগে সে হঠাৎ অনেক রেগে গিয়ে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে। আখিলান বলে, আপনি ওর কাছে শুনেননি কেন যে সে ঘরের জিনিসপত্র কেন ভাঙচুর করছে? কি তার সমস্যা? তিনি বললেন, হ্যাঁ, সে বলেছিল তার এইসব জিনিসপত্র পছন্দ হচ্ছে না। আখিলান একটা ট্রিমার দেখিয়ে জিজ্ঞেস করে, এইটা আপনার ছেলে কতদিন ধরে ব্যবহার করত? সিলভার মা বলে, 1 বছর। আখিলান ল্যাপটপটা কতদিন ধরে ব্যবহার করছিল জানতে চাইলে তিনি বলেন, 3 মাস। সব শুনে আখিলান এবং সুমন ঘটনাস্থল অর্থাৎ ছাদে যায়। আখিলান সুমনকে বলে, তুমি কি কিছু বুঝতে পেরেছ? সুমন বলে, হ্যাঁ স্যার, আপনি যখন ভাঙা জিনিসপত্র ভালোভাবে দেখছিলেন তখন আমি লক্ষ্য করছিলাম সিলভার শুধু সাদা কালো জিনিসপত্র ভাঙচুর করেছে। ঘরে আরো অন্য রঙের জিনিসপত্র ছিল, কিন্তু সিলভার সেগুলোতে হাতও লাগায়নি। এখন প্রশ্ন হলো, সিলভার যদি সাদা কালো জিনিসপত্র পছন্দই না হয় তাহলে সেসব কিনেছিল কেন? আখিলান বলে, এইসব জিনিসপত্র পুরনো, তবে সুইসাইডের দিনে কি এমন হয়েছিল যে তার নিজের জিনিসপত্রই তার অপছন্দ হতে লাগলো। মনে হচ্ছে এই সাদা কালো রং নিয়েই কোনো একটা রহস্য আছে। এরপর তারা কোদাই কানাল পার্কে গিয়ে কিছু লোককে সেই সময়ের ছেলেটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, যাকে আমরা সিনেমার শুরুতে এই পার্কের মধ্যে দেখেছিলাম। সেখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে, স্যার, জানি না সেই ছেলেটি কে, কিন্তু সেই দিন ছেলেটা পার্কে এসে একটি ক্রস প্যাটার্ন তৈরি করে আর তারপর নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে দেয়। আখিলান সুমনকে বলে, পার্কে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা তা দেখতে। সুমন চেক করতে গেলে দেখে আখিলান একটি বেঞ্চে বসে বাচ্চাদের খেলতে দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছে। তখন দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়। আমরা আখিলান এবং তার স্ত্রী রোহিণীকে এক ডাক্তারের সামনে বসে থাকতে দেখি। ডাক্তার রিপোর্ট দেখে জানায় একই জেনেটিক হওয়ার কারণে রোহিণীর গর্ভধারণে সমস্যা হচ্ছে। রোহিণী বলে, এর কি কোনো চিকিৎসা নেই? ডাক্তার বলেন, আছে, তবে বাচ্চা হওয়ার পরে মারা যাওয়ার সম্ভাবনা বেশি।
এরপর আখিলান বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকলে রোহিণী বলে, মন খারাপ করো না, তুমি তোমার কাজে মনোযোগ দাও। এইটা বলে সে বাইরে গিয়ে কাঁদতে থাকে আর আখিলান তাকে সান্ত্বনা দেয়। দৃশ্য বর্তমানে ফিরে আসে। সুমন এসে একটি ভিডিও দেখিয়ে বলে, স্যার, এই গাড়িটি পার্কের একটি ক্যামেরায় দেখা গিয়েছে, কিন্তু গাড়ির সামনের দিকটা দেখা যায়নি। আখিলান গাড়িটির সকল তথ্য বের করতে বলে। এরপর তারা তৃতীয় ভিকটিমের বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী ছিল। আখিলান তাকে বলে, তোমরা এখানে কতজন থাকো? সে বলে, আমি, আমার স্বামী থাকতাম, তবে এখন আমরা গ্রামে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আখিলান জিজ্ঞেস করে, তোমাদের কি লাভ ম্যারেজ হয়েছিল? মেয়েটি বলে, হ্যাঁ স্যার। সুমন বাকি ভিকটিমদের ছবি দেখালে মেয়েটি জানায় সে তাদের কাউকেই চেনে না। আখিলান পুরো ঘর ভালোভাবে দেখতে শুরু করে। হঠাৎ তার চোখ একটি ঘরের দিকে গেলে সে দেখতে পায় হিন্দু দেবদেবীর ছবি। আখিলানের মনে পড়ে পার্কে একজন লোক তাকে বলেছিল যে ছেলেটি আত্মহত্যা করার আগে ক্রস প্যাটার্ন তৈরি করেছিল। আখিলান জিজ্ঞেস করে, তোমার স্বামী কি হিন্দু? মেয়েটি বলে, হ্যাঁ স্যার। আখিলান বলে, তোমার স্বামী কি মরার আগে খ্রিস্টান ধর্ম সম্পর্কে কথা বলতো, বা সে কি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিল? মহিলা বলে, না স্যার, খ্রিস্ট ধর্ম নিয়ে তো আমাদের কখনোই কথা হয়নি, কিন্তু হ্যাঁ, আমার স্বামীর একজন খ্রিস্টান বন্ধু আছে যার নাম কুমার, এবং সে পুরনো জিনিসপত্র বিক্রি করার কাজ করে। এইটা শুনেই আখিলান এবং সুমন সঙ্গে সঙ্গে সেই কুমারের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কুমার জানায়, স্যার, সেই ছেলেটি খুব ভালো ছিল এবং সবার সাথেই ভালো ব্যবহার করত, কিন্তু জানি না কেন একদিন হঠাৎ সে নিজেই নিজের জীবন শেষ করে দিল। এইটা শুনে আখিলান তাকে জিজ্ঞেস করে, মরার আগে সে তোমার কাছে কেন এসেছিল এবং তোমাকে কি বলছিল? কুমার বলে, স্যার, তেমন কিছুই না। সেই দিন আমি তাকে আমার ব্যবসা বাড়ানোর ব্যাপারে জানিয়েছিলাম। সত্যি বলতে সেই মুহূর্তে আমার ব্যবসার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, তাই আমি তার কাছে কিছু টাকা ধার চেয়েছি। কুমারের কথায় আখিলানের মনে হয় না যে সে কিছু লুকাচ্ছে। আখিলান এবং সুমন সেই এলাকার গির্জার ফাদারের কাছে যায়। তারা ফাদারকে সেই মৃত ছেলেটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই লোক কখনো গির্জায় এসেছিল? ফাদার বলে, না স্যার, আমি ওকে কখনোই দেখিনি। আখিলান বলে, ছেলেটি কুমারের বন্ধু, কিছুদিন আগে চার্চের সামনে সুইসাইড করেছে। ফাদার বলে, বুঝলাম, কিন্তু আপনি এসব আমাকে কেন বলছেন? আখিলান বলে, আমার সন্দেহ হচ্ছে যে ছেলেটি হয়তো ধর্ম পরিবর্তন করেছিল। ফাদার জানায়, এমন কিছুই হয়নি, আর কুমারও একজন ভালো মানুষ। কথা বলা শেষ হলে আখিলান এবং সুমন সেই এলাকার আরো অনেক মানুষের সঙ্গে কথা বলে। অনেক তদন্ত করেও তারা কোনো কিছুই বুঝতে পারে না। রাতে আখিলান পোস্টমর্টেম রিপোর্ট দেখে সুমনকে বলে, সবগুলো ভিকটিম একইভাবে আত্মহত্যা করেছে, কিন্তু এখন পর্যন্ত এই কেসের কোনো যোগসূত্র পেলাম না। আমার মনে হয় এদের মৃত্যুর পেছনে কারো মাস্টার প্ল্যান রয়েছে। সুমন জানায়, পার্কে যে গাড়ি দেখা গিয়েছিল সেই গাড়িতে নকল নাম্বার প্লেট লাগানো ছিল, এই জন্যই সেই গাড়ির কোনো তথ্য পাওয়া যায়নি, এবং কল হিস্ট্রি আর সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে সেখানেও কোনো সূত্র নেই। সব শুনে আখিলান বলে, কেউ একজন আমাদের সাথে গেম খেলছে। তখনই সেখানে রোহিণী কফি নিয়ে আসে। সুমন কফি খেতে খেতে রোহিণীকে তার বাড়িতে দাওয়াত দেয়, কারণ সুমনের স্ত্রীও গর্ভবতী। এরপর আখিলান এবং রোহিণী সুমনের বাড়িতে যায়। সেই অনুষ্ঠান দেখে আখিলান অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এই জায়গাতে সে রোহিণীকে কল্পনা করে। রাতে রোহিণী সুমনের স্ত্রীর সাথে বসে মজা করতে থাকলে সুমন আখিলানকে বলে, স্যার, জানি আপনারা অনেক ব্যস্ত থাকেন, তবে একটি বাচ্চা নিলে পরিবার পূর্ণতা পাবে। আখিলান তখন বলে, 2 বছর আগে রোহিণীর বাচ্চার জন্ম দিতে গিয়েছিল, কিন্তু বাচ্চাটিকে আমরা বাঁচাতে পারিনি। এতে আমরা অনেক ভেঙে পড়েছিলাম। সেই ভয়ে এখন পর্যন্ত আরো একবার কনসিভ করার সাহস আমাদের হয়নি। সব শুনে সুমন দুঃখ প্রকাশ করে। পরদিন আখিলান থানায় গিয়ে দেখে একজন স্কেচ আর্টিস্ট সেই ছবিটি নতুন করে আঁকছে। তখন রোহিণী ফোন দিয়ে বলে, কোথায় তুমি? আমি তোমাকে বলেছিলাম আজকে আমার শুটিং আছে। আখিলান বলে সে ভুলে গিয়েছিল। এইটা শুনে রোহিণী রাগ করে ফোন কেটে দেয়। রাতে আখিলান বাসায় ফিরলে সুমন তাকে সেই ছবি পাঠিয়ে দেয় এবং দেখতে বলে। আখিলান ছবিটি দেখে বলে, এইটা বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের। সুমন বলে, হ্যাঁ স্যার। আখিলান একটু ভেবে বলে, আমার মনে হয় আমরা এই কেসের সূত্র খুঁজে পেয়েছি। দ্বিতীয় ভিকটিমের বাড়িতে আমরা দেখেছি যে সে সাদা কালো রং অপছন্দ করত, আর দাবার রং একই। আর তৃতীয় ভিকটিম চার্চের সামনে আত্মহত্যা করেছিল, আর দাবার একটি গুটি কিং এর মাথায় ক্রস থাকে। আর কেউ আমাকে একটি জাপানি গল্পের বই দিয়েছিল, আর সেই বইয়ের প্রথম পাতায় লেখা আছে CHE, তার মানে চেস। পুরো কেস একটা দিকেই ইশারা করছে, দাবা খেলা। আখিলান সুমনকে বলে, পরে কল করছি। এইটা বলে সে কল কেটে দিয়ে প্রথম ভিকটিমের বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, আপনার ছেলে কি দাবা খেলতো? উত্তরে তিনি বলেন, হ্যাঁ স্যার। আখিলান এরপর বাকি ভিকটিমদের বাড়িতে ফোন দিয়ে জানতে পারে তারা প্রত্যেকেই দাবা খেলোয়াড় ছিল। সব জানার পর আখিলানের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই 3 জন দাবা খেলার জন্যই কোনো না কোনোভাবে মারা গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এর পেছনে আসল মাস্টার মাইন্ড কে?
দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে আখিলান এই কথাগুলো বিজয়কে বলছিল। বিজয় বলে, স্যার, আপনি এই কেসটি প্রায় সমাধান করে ফেলেছেন। আখিলান বলে, না, আমার মনে হয় এখনো অনেক কিছু সামনে আসা বাকি আছে। বিজয় বলে, না স্যার, কিছুদিনের মধ্যেই এই কেসটি শেষ হয়ে যাবে এবং আপনি এটার সমাধানও করে ফেলবেন। বিজয় আখিলানকে একটি গল্প বলতে শুরু করে, যার জন্য সে এখানে এসেছিল। কোদাইকালানের এক ধনী ব্যক্তি ছিল যার নাম জেমস। জেমসের 2 জন ছেলে ছিল। বড় ছেলের নাম মার্টিন। সে অনেক অদ্ভুত স্বভাবের ছেলে। সে সবসময় হিটলারের জীবনী পড়ত এবং সে নিজেকে হিটলার মনে করত। সে দাবা খেলাকেও অনেক পছন্দ করত। মার্টিন কালো রং অনেক পছন্দ করত এবং সে প্রতিটি দাবা খেলায় জয়ী হতো, যার কারণে তার মধ্যে অনেক অহংকার এসে গিয়েছিল। কিন্তু একদিন মার্টিন তার ছোট ভাইয়ের কাছে দাবা খেলায় হেরে যায়। অহংকারের কারণে সে এই হার মেনে নিতে পারেনি, তাই সে তার নিজের ছোট ভাইকেই হত্যা করে ফেলে। বলাই বাহুল্য, মার্টিন মানসিকভাবে পুরোপুরি একটা সাইকোপ্যাথে পরিণত হয়েছিল। জেমস সব জানতে পেরে অনেক কষ্ট পায়, কিন্তু মার্টিনও তো তার ছেলে, তাই সে মার্টিনের চিকিৎসা করাতে শুরু করে। তবে এতে খুব একটা লাভ হয় না। মার্টিন দিন দিন আরো রাগী ও বদমেজাজি হয়ে ওঠে। এই সময় সে আরো অনেক ছেলের কাছে দাবা খেলায় হেরে যায়। সে ভাবতে থাকে কিভাবে সে যাদের কাছে হেরেছে তাদেরকে শেষ করবে। একদিন সে দ্য চেজ সিক্রেট নামক একটা বই খুঁজে পায়। এই বইটি ছিল জাপানের একজন অত্যাচারী রাজার অষ্টাদশ শতাব্দীর গল্প। জাপানের একজন রাজা তার সৈনিকদের সাথে দাবা খেলতেন আর তাদের কাছে দাবা খেলায় হেরে যেতেন। রাজা ভাবেন যদি তার হারের খবর বাইরে যায় তাহলে তার সম্মান ধুলোয় মিশে যাবে এবং লোকেরা তাকে দুর্বল মনে করবে। এই কারণেই সেই রাজা তার সৈনিকদেরকে আদেশ দেয়, তোমরা প্রত্যেকে নিজেরাই নিজেদের জীবন নিয়ে নাও। সেই সৈনিকরা এতটাই অনুগত ছিল যে মানুষের সামনে কাউকে কিছু না বলে নিজেকে ছুরি মেরে শেষ করে দিয়েছিল। এইটা দেখে লোকেরা মনে করে সে নিশ্চয়ই রাজার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেছিল। মার্টিন এই গল্পটি পড়ে ঠিক করে যে যে তাকে খেলায় হারাবে সে তাকেই হত্যা করাবে নিজেরই হাতে। কিন্তু এইটা কিভাবে সম্ভব হবে? কোন একজন লোক কেন নিজেকেই খুন করবে? এইটা জানার জন্য মার্টিনকে অনেক কিছু শিখতে হয়। এই গল্পটি শোনানোর পর বিজয় আখিলানকে বলে, এই 3 জনের মৃত্যুর কারণ মার্টিন। সেই তাদের 3 জনকে তাদের নিজেদের হাতেই হত্যা করিয়েছে। আখিলান জিজ্ঞেস করে, তুমি এত সব কিভাবে জানলে আর মার্টিন কিভাবে এটা করতে পারে? বিজয় বলে, এইটা আপনাকেই খুঁজে বের করতে হবে যে আমি এসব কিভাবে জানলাম। তবে আমি আপনাকে একটা কথা জানাতে পারি, আর তা হলো মার্টিনের ছোট ভাই সেদিন মারা যায়নি, আর মার্টিন এটা জেনে গেছে। খুব শীঘ্রই সে তাকে হত্যা করবে। সব শুনে আখিলান কিছুই বুঝে উঠতে পারে না। একটু পর বিজয় তার পকেট থেকে একটা ছুরি বের করে। আখিলান তার দিকে বন্দুক তাক করলে হঠাৎ বাড়ির বাইরে একজন অজানা ব্যক্তি এসে দাঁড়ায় এবং যখনই সেই ব্যক্তি আখিলানের বাড়ির ভেতরে গিয়ে বিজয়ের দিকে তাকায়, ঠিক তখনই সামনে দাঁড়ানো বিজয় সেই ছুরি নিজের পেটে ঢুকিয়ে দেয়। এইটা দেখে আখিলানের হুঁশ উড়ে যায়। এইবার সেই অচেনা ব্যক্তি চাকু বের করলে আখিলান তার দিকে বন্দুক তাক করে বলে, ছুরিটা ফেলে দাও। কিন্তু লোকটি বলে, আমি রাজা না, আমি মন্ত্রী। খুব শীঘ্রই তুমি রাজার দেখা পাবে। এইটা বলে এই লোকটিও নিজের পেটেই ছুরি ঢুকিয়ে দেয়। আখিলানের চোখ কপালে উঠে যায়, কি হচ্ছে এসব? যাই হোক, পরদিন কমিশনার সঙ্গে সঙ্গে আখিলানের বাড়িতে পৌঁছান, কারণ তিনিও এই সব কিছুর খবর পেয়ে গিয়েছিলেন। তিনি আখিলানকে অনেক বকা দিয়ে বলেন, তোমার চোখের সামনে 2 জন লোক নিজের জীবন নিয়ে নিল, তুমি কি করছিলে? তুমি সেই লোকদেরকে আটকালে না কেন? আখিলান কিছু বলার আগেই কমিশনার বলেন, আমি আগেই বলেছিলাম তুমি ছুটি নাও, কিন্তু তুমি আমার কথা মানলে না। অনেক হয়েছে আখিলান, তুমি অনেক কিছু করে ফেলেছ। আমি এই কেসটি এখন অন্যদের হাতে হস্তান্তর করব। এইটা বলে কমিশনার সেখান থেকে চলে যায়। সুমন আখিলানের কাছে আসলে সে বলে, কমিশনার এই কেস অন্য কাউকে দিয়ে দিবে, তুমি চাইলে চলে যেতে পারো। সুমন বলে, না স্যার, আমি এই কেস ছেড়ে দিতে পারবো না। এই খুনি অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আমি এই কেসের সুবিচার নিশ্চিত করব। আখিলান সুমনকে বিজয়ের নাম্বার দিয়ে তাকে সেই ফোন নাম্বারটা ট্র্যাক করতে বলে। পরদিন সুমন আখিলানকে কল করে জানায় যে সেই নাম্বার ট্র্যাক করে সে একটা ঠিকানা পেয়েছে যেখানে বিজয় এবং মার্টিন একসঙ্গে থাকত। এরপর তারা মার্টিন এবং বিজয়ের বাড়িতে যায়। সেখানে থাকা মহিলা তাদেরকে বলেন, হ্যাঁ স্যার, মৃত 2 জন ছেলে আমারই ছেলে। আমার ছোট ছেলের নাম বিজয়, কিন্তু বড় ছেলের নাম তো মার্টিন নয়, কিশোর। এইটা শুনে আখিলান অনেক অবাক হয়। সেই মহিলাকে বলে, আপনার কাছে কিশোরের কোনো আইডি কার্ড আছে? মহিলা বলে, হ্যাঁ। এরপর আখিলানকে আইডি কার্ড দিলে সে তার ছবি তুলে নেয় আর জিজ্ঞেস করে, আপনি কি মার্টিন নামের কাউকে চেনেন? উত্তরে তিনি বলেন, না তো। আখিলান সেখান থেকে যাওয়ার আগে মহিলাকে বলে, আপনার ছেলেরা দাবা খেলায় কেমন ছিল? তিনি বলেন, তারা দুজনেই অনেক ভালো দাবা খেলোয়াড় ছিল। এরপর তারা বাইরে চলে গেলে আখিলান সুমনকে একটা কার্ড দিয়ে বলে, এইটা বিজয়ের মাকে দিতে, যদি কোনো দরকার পড়ে যেন তাকে কল দেয়।
সুমন যখন মহিলাকে কার্ডটি দেয় তখন তিনি দেখেন কার্ডে আখিলানের নাম। সঙ্গে সঙ্গে তিনি ঘরের ভেতর থেকে একটি বক্স এনে সুমনকে দিয়ে বলেন, এটা বিজয় আমাকে আখিলানকে দিতে বলেছিল। এইদিকে রোহিণী আখিলানকে কল দিয়ে বলে সুমনকে নিয়ে দ্রুত হসপিটালে যেতে, কারণ সুমনের স্ত্রী ছেলে সন্তান জন্ম দিয়েছে। আখিলান এই কথা সুমনকে জানালে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে কমিশনার আখিলানকে কল দিয়ে অনেক বকাঝকা করেন, কারণ তাকে মানা করা সত্ত্বেও সে এই কেসেই তদন্ত চালিয়ে যাচ্ছে। বকা খেয়ে আখিলান অনেক রেগে যায়। রোহিণী অনেক কষ্ট করে তাকে শান্ত করে, তখন সেখানে সুমন চলে আসে। আখিলানের রাগ দেখে তার সেই মহিলার দেয়া বাক্সের কথা মনে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে ওই বক্সটা আখিলানকে দিয়ে দিয়ে বলে, এটা আপনাকে বিজয়ের মা দিতে বলেছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আখিলান বক্সটা খুলে দেখে তার মধ্যে একটা ঈগলের মূর্তি। আখিলান রেগে সেটাকে আছাড় মারলে তার ভেতর থেকে একটি তালার সাথে ফোন নাম্বার দেখতে পায়, যার শুরুর 4টি সংখ্যায় প্রশ্নবোধক চিহ্ন এবং তারপর 6টি সংখ্যা লেখা। আখিলান রাত দিন অনেক চেষ্টা করেও তালা খুলতে পারে না। পরদিন সে কমিশনারের কাছে গিয়ে বলে, স্যার, আমাকে আবার ডিউটিতে যোগ দেওয়ার অনুমতি দিন। কিন্তু কমিশনার রাজি হয় না। আখিলান মন খারাপ করে বাড়িতে ফিরে যাচ্ছিল আর রাস্তায় একটি ছেলের হাত থেকে একটি গাড়ির নাম্বার প্লেট পড়ে যেতে দেখে। আখিলানের মনে পড়ে চার্চের ক্যামেরায় একটি গাড়িতে নকল নাম্বার প্লেট লাগানো ছিল। তো সুমন সেই ফুটেজ দেখালে আখিলান সেই নাম্বার তালার সাথে মেলালে তালাটা আনলক হয়ে যায়। আখিলান সুমনকে সেই ফোন নাম্বার দিয়ে তার ট্র্যাক করতে বলে। এরপর আখিলান এবং সুমন সেই লোকেশনে গেলে একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পান। তারা সেই লোকটির দিকে পিস্তল তাক করলে তিনি তাদেরকে বলেন, আপনাদের কোনো ভুল হচ্ছে, আমি একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডাক্তার এবং প্রফেসর। এইটা শুনে আখিলান বুঝতে পারে তিনি খুনি না, বরং তার কাছেই ওদেরকে পাঠানো হয়েছে। ডাক্তার আখিলানকে সবকিছু খুলে বলতে বলে, আর আখিলান তখন সব ভিকটিমের সাথে ঘটে যাওয়া ঘটনা একে একে ডাক্তারকে জানাতে থাকে। সব শুনে ডাক্তার বলেন, আমার মনে হয় এই কেসের খুনি অনেক চালাক এবং সে তোমাকে জাপানের গল্পটির অর্ধেক শুনিয়েছে। এরপর ডাক্তার গল্পের বাকিটা বলেন। সেই সৈনিকের মারা যাওয়ার পর রাজা আবার কয়েকজন সৈনিকের সাথে দাবা খেলতে বসে, আর এইবারও সে হেরে যায়। কিন্তু এইবার সেই সৈনিকেরা নিজেদেরকে মারে না, বরং সেই রাজাই নিজে নিজেকে শেষ করে ফেলে। এইটা শুনে আখিলান সেই ডাক্তারকে বলে, এইবার রাজা কেন নিজেকে মারল? ডাক্তার বলেন, সেই সৈনিকের কাছে হিপনোটাইজ করার ক্ষমতা ছিল, যার কারণে সে যে কাউকে সম্মোহিত করে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারত। অর্থাৎ সেই সৈনিক রাজার মনের নিয়ন্ত্রণ নিয়ে উল্টো রাজাকেই আত্মহত্যা করার আদেশ দেয়। এই বিদ্যা সেই খুনিও শিখেছে এবং সে লোকেদের ঠিক সেইভাবেই মারছে যেভাবে দ্বিতীয় সৈনিক রাজাকে মেরেছিল। এইটা শুনে আখিলান বলে, স্যার, আপনার এই কথাগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমি তো আপনার কথায় উল্টো আরো বিভ্রান্ত হয়ে গেছি। এইটা কিভাবে সম্ভব? তখন ডক্টর বলেন, তোমাকে বিশ্বাস করতেই হবে, কারণ আজও বিশ্বে এমন অনেক জিনিস আছে যা মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতার বাইরে। এরপর তিনি তাদের ল্যাপটপে একটি ঘটনার ভিডিও দেখান। 1978 সালে জিম জোন্স নামের একজন ব্যক্তি প্রায় 918 জন মানুষকে আত্মহত্যা করিয়েছিল। সব দেখে আখিলান বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আবার আসব। এইটা বলে তারা সেখান থেকে ফিরে যায়। রাতে আখিলান ধূমপান করার সময় আগুন দেখে তার মনে পড়ে জাপানের সেই বইটি তো পুড়ে গিয়েছিল, তাহলে ডাক্তার বাকি কাহিনী কিভাবে জানতে পারল? সঙ্গে সঙ্গে আখিলান ডাক্তারের বাড়িতে গিয়ে পিস্তল তাক করে বলে, তুই মার্টিন, তাই না? ডাক্তার মাথা নেড়ে বলে, না। তবে ডাক্তারের হাতেও একটা চাকু ছিল, আর সেও সেই একই কায়দায় নিজের পেটে চাকুটা ঢুকিয়ে দেয়। তবে এইবার আখিলান ভুল করে না। সঙ্গে সঙ্গে ডাক্তারকে হাসপাতালে নিয়ে গেলে তিনি বেঁচে যান। তখন আখিলান ডাক্তারকে বলে, আপনি আমার কাছ থেকে কি লুকাচ্ছেন? আর আপনি জাপানের গল্পটা পুরোটা কিভাবে জানেন? আর কেনই বা আপনি নিজেই নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলেন? তখন ডাক্তার আগের ঘটনা বলতে শুরু করে। কোদাই কানালের এক ধনী ব্যক্তি ছিল যার নাম ছিল জেমস, যার 2টো ছেলে ছিল, মার্টিন এবং প্রিন্টু। মার্টিন ছোটবেলা থেকেই অদ্ভুত ছিল। সে অন্য বাচ্চাদের সঙ্গে বেশি খেলতো না, সবসময় একা একা থাকতো, আর কালো রং তার খুবই পছন্দের ছিল। মার্টিন সবসময় হিটলারের বই পড়তো এবং ধীরে ধীরে জেমসের কাছে মার্টিনের আচরণ অদ্ভুত লাগতে শুরু করে, যা তিনি একদমই পছন্দ করতে পারেন না। কিন্তু এর বিপরীতে মার্টিনের মা তাকে অনেক ভালোবাসতেন এবং মার্টিনও তার মাকে খুবই ভালোবাসত। তারপর একদিন মার্টিনের জন্মদিনে কোনো একজন ব্যক্তি তাকে একটি দাবার বোর্ড উপহার দেয় এবং তার মা তাকে দাবা খেলা শেখাতে শুরু করে, যেখানে মার্টিন প্রতিটি খেলায় জিতত, আর তার মা তাকে আদর করে কপালে চুমু খেতেন। এইভাবে সময় পেরিয়ে যেতে থাকে এবং একদিন অসুস্থতার কারণে তার মায়ের মৃত্যু হয়। মার্টিন এই কারণে অনেক বড় আঘাত পায়। এরপর সে একদিন তার ছোট ভাই প্রিন্টুর সাথে দাবা খেলতে শুরু করে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো যে প্রিন্টু তাকে হারিয়ে দেয়। এতদিন মার্টিন মায়ের সাথে খেলে জিতে যেত আর তার মা তার কপালে চুমু খেত, কিন্তু সেদিন
তার ছোট ভাইয়ের কাছে হেরে গেলেও সে প্রচন্ড রেগে যায় আর একটা টর্চ লাইট দিয়ে সে সজোরে পেছন থেকে আঘাত করলে প্রিন্টু মাটিতে পড়ে যায়। এরপর মাঝরাতে তার লাশ গাড়ির ডিকিতে ভরে পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দেয় আর বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর যখন তার বাবা জেমস বাড়িতে আসেন তখন তিনি তার ছোট ছেলেকে খুঁজতে শুরু করেন এবং তিনি অনেকবার মার্টিনকে তার সম্পর্কে জিজ্ঞেস করেন, কিন্তু মার্টিন কিছুই বলে না। তখনই জেমসের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। তিনি মার্টিনকে থানায় নিয়ে যান। সেখানে একটি ছেলে মার্টিনকে দেখিয়ে বলে, বাবা, আমি এই ছেলেকে পাহাড়ের উপর থেকে একটা লাশ ফেলতে দেখেছি। তখন মার্টিন সেই ছেলেটির দিকে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে থাকে। তখন সেই পুলিশ সেই ছেলেটিকে বলে, ঠিক আছে আখিলান, তোমরা চলে যাও। এইখানে আমরা বুঝতে পারি যে আসলে এই আখিলানই ছোটবেলায় মার্টিনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। যাই হোক, পুলিশ জেমসকে বলে, আখিলান মার্টিনকে গাড়ির ডিকি থেকে মৃতদেহ ফেলতে দেখেছে আর ওর ব্রেন অনেক শার্প, তাই আপনার গাড়ির নাম্বার আমাদেরকে বলতে পেরেছে। যদি সে এই কাজ না করত আমরা কোনো দিনই সত্যিটা জানতে পারতাম না। এরপর পুলিশ পাহাড়ে প্রিন্টুর লাশ অনেক খোঁজে, কিন্তু তার লাশ কোথাওই খুঁজে পাওয়া যায় না। জেমস কান্নায় ভেঙে পড়েন আর নিজেকে একা অনুভব করতে শুরু করেন। মার্টিন যাই করুক না কেন, সে তার ছেলে। এই কারণে একটি ছেলেকে হারানোর পর আরেকজনকে হারানোর ভয়ে তিনি ঘুষ দিয়ে মার্টিনকে সেই কেস থেকে বের করে নেন এবং মার্টিনকে মুক্তি দেয়া হয়, কারণ প্রিন্টুর লাশ কেউ খুঁজে পায়নি। বাইরে আসার পর মার্টিনের আচরণ সম্পূর্ণ বদলে যায় এবং সে একজন সাইকোর মতো আচরণ করতে শুরু করে। এই সাইকিয়াট্রিস্ট ডাক্তার আসলে জেমসের বন্ধু, তাই জেমস তাকে সবকিছু জানান এবং মার্টিনের চিকিৎসা করতে বলেন। এরপর ডাক্তার মার্টিনের বাবাকে বলেন, তুমি একটা কাজ করো, মার্টিনের সাথে আরো কিছু ছেলেকে দাবা খেলাও, ইচ্ছে করে তাকে হারাও, যাতে সে ধীরে ধীরে এই খেলাটাকে গুরুত্বপূর্ণ মনে না করে। এই কথায় জেমস অনেক ছেলেকে মার্টিনের সাথে দাবা খেলায় এবং প্রতিটি খেলায় সামনের ছেলেরাই জিততে থাকে আর প্রতিবার মার্টিন প্রচন্ড রেগে যেতে থাকে। বারবার হারার পর পাগলের মতো আচরণ করতে শুরু করে। এইভাবে চলতে থাকে অনেক দিন। একদিন মার্টিন দেখতে পায় যে জিতে যাওয়া খেলোয়াড়দেরকে তার বাবা টাকা দেয়। সে বুঝে যায় তার বাবা ইচ্ছে করেই তাকে অনেক ভালো ভালো প্লেয়ারদের আনিয়ে হারাচ্ছে। এরপর একদিন মার্টিন তার বাবাকে দাবা খেলার জন্য আমন্ত্রণ জানান এবং জেমস তার সাথে খেলতে শুরু করে, কিন্তু মার্টিন এইবার ইচ্ছাকৃতভাবেই হেরে যায় এবং তারপর তার নিজের বাবার মাথায় আঘাত করে তাকেও মেরে ফেলে আর পুরো বাড়ি আগুনে জ্বালিয়ে দিয়ে কোথাও পালিয়ে যায়। ডাক্তার জানায়, সম্প্রতি একদিন মার্টিন আমার কাছে এসেছিল। সে বলছিল, ছোটবেলায় সেই ছেলেরা আমাকে দাবায় হারিয়েছিল, আমি তাদের সবাইকে সম্মোহিত করে মেরেছি। আর এই সব কিছু মার্টিন দ্য সিক্রেট নামের একটা বই থেকে শিখেছে। এই বিদ্যে দিয়ে সে ওই মানুষগুলোকে নিজেকেই শেষ করে দিতে বাধ্য তো করছিলই, কিন্তু নিজের হাতও নোংরা করছিল না। তার পরবর্তী লক্ষ্য ছিল প্রিন্টু। আখিলান এটা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে, প্রিন্টু তো মারা গিয়েছে। ডাক্তার জানান, সেই দিন প্রিন্টুর লাশ পাওয়া যায়নি। পরে সে পাহাড় থেকে পড়ে যাওয়ার পর কিছু লোকেরা তাকে বাঁচিয়েছিল, তাই মার্টিন এখন তাকে মারার পরিকল্পনা করছে। আখিলান জিজ্ঞেস করে, ঠিক আছে, কিন্তু আপনি কেন নিজেকে মারছিলেন? তখন ডাক্তার বলে, আমার চিকিৎসার কারণে মার্টিনের অবস্থা খারাপ হয়েছিল, এই কারণে আমি তখন থেকেই অপরাধ বোধে ভুগছি, এবং তারপর যখন তুমি আমার সামনে এসে কথাটা আবার বললে তখন আমি এই অপরাধ বোধ আর সহ্য করতে পারিনি। আখিলান বলে, স্যার, প্রিন্টুর মারা যাওয়ার কারণ তো মিসিং কেস হয়েছিল, সেই তারিখ আমাকে জানাতে পারবেন? ডাক্তার সেই তারিখ জানালে আখিলান রাজেশ নামের একজনকে ফোন দিয়ে বলে, 13 নভেম্বর 2007। এই সময় প্রিন্টু নামের একটা ছেলে মিসিং হয়েছিল, কেসটার ডিটেল বের করে দাও। অন্যদিকে আমরা অবশেষে মার্টিনকে একটি কালো গাড়িতে করে কোথাও যেতে দেখি। সে কালো গাড়ি থেকে নেমে আসে। আখিলান সুমনকে ফোন করে তার সঙ্গে দেখা করতে বলে। সুমন ঠিক আছে বলে ফোন কেটে দেয়। আর তখনই সুমনের দরজায় কেউ নক করলে সে দরজা খুলতেই তার সামনে মার্টিনকে দেখতে পায়। রাজেশ আখিলানকে প্রিন্টুর মিসিং কেসের ডিটেলস পাঠিয়ে দেয়, আর আখিলান সেই ডিটেলস ভালোভাবে দেখতে থাকলে দেখতে পায় প্রিন্টুর ঘাড়ে কালো দাগ ছিল। তখন তার কমিশনারের কথা মনে পড়ে। সুমনকে যখন তার টিমে দিয়েছিল তখন সুমনের সিভিতে সে দেখেছিল সুমনের ঘাড়ে একটি কালো দাগ ছিল। এছাড়াও সে নিজেই সুমনের ঘাড়ে সেই দাগ দেখেছিল। আর যেহেতু বিজয় তাকে বলেছিল যে প্রিন্টু আপনার আশেপাশেই আছে আর খুব দ্রুতই সে মারা যাবে, তাই আখিলান সুমনকে ফোন দেয়। তবে সুমন ফোন ধরে। এতে আখিলানের আর বুঝতে বাকি থাকে না যে সুমনই প্রিন্টু। প্রশ্ন হচ্ছে সে কেন সুমন নামে পরিচয় নিয়ে থাকছে। যাই হোক, অন্যদিকে দেখা যায় সুমনের সামনে মার্টিন আসলে সে বলে, কে তুমি? তখনই সুমন লক্ষ্য করে লোকটির গলায় ঈগলের মালা। সেটা দেখে সে বুঝতে পারে এটাই মার্টিন। মার্টিন একটি ঠান্ডা হাসি দিয়ে তার পকেট থেকে একটা টাইমার ক্লক বের করে টিপ দিলে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মার্টিন কিভাবে সবাইকে সম্মোহিত করে তাদেরকে হত্যা করিয়েছে। ধীরে ধীরে সুমনকেও মার্টিন সম্মোহিত করে ফেলে। আখিলান অনেকবার ফোন করেও সুমনকে না পেয়ে সুমনের স্ত্রীকে ফোন দেয়। সে জানায় হাসপাতালে আসছে বাচ্চা নিয়ে।
আখিলান তাকে বলে সুমনের কোনো ভাই ছিল কিনা। সে বলে জানি না, সুমন তো একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। তখনই আখিলানের গাড়ি কাদায় আটকে গেলে সে ফোন কেটে দিয়ে সুমনের বাড়ির দিকে নেমে দৌড় দেয়। মার্টিন সুমনকে সম্মোহিত করার পর তাকে একটি চাকু দেয়। সুমন চাকুটি নিজের পেটে ঢোকাতেই যাচ্ছিল, ঠিক সেই সময় তার স্ত্রী সেখানে চলে আসে। সে সুমনকে আটকানোর চেষ্টা করে, তবে সুমন তার স্ত্রীরই গলা কেটে তাকে মেরে ফেলে। এইটা দেখে মার্টিন শয়তানের মতো হাসতে থাকে। এরপর সুমন নিজের পেটেও চাকুটি ঢুকিয়ে দেয়, আর ঠিক তখনই আখিলান এসে পৌঁছায়। সে দ্রুত সুমনের গায়ে একটি কাপড় বেঁধে দেয় যাতে বেশি রক্তক্ষরণ না হয়। এইবার আখিলান মার্টিনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালে মার্টিন হাসি দিয়ে বলে, আমি তোর সাথে গেম খেলছিলাম, সেদিন আমিই তোকে গুলি করেছিলাম, আবার আমি তোকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আসলে আখিলানই ছোটবেলায় মার্টিনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, এই জন্যই মার্টিন এই সব কিছু তার বিরুদ্ধে করছিল। মার্টিন বলে চল শুরু করি গেম। আখিলান মার্টিনের উপর আক্রমণ করলে দেখা যায় মার্টিন চালাকির সাথে তা সামলে নেয়। এরপর শুরু হয়ে যায় তুমুল মারামারি। কেউ কারো থেকে কম যায় না, তবে মারামারির এক পর্যায়ে আখিলান মার্টিনকে অনেক বাজেভাবে মারতে থাকে। এতে মার্টিন বুঝতে পারে যে সে হেরে গিয়েছে, তবে সে এত সহজে মাথা নত করবে না। তাই অবশেষে সে নিজেই নিজের পেটে চাকু ঢুকিয়ে দেয় এবং অবশেষে ওই শয়তানটা মারা যায়। এরপর দেখা যায় হাসপাতালে সুমনের স্ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, যা দেখে রোহিণী কান্নায় ভেঙে পড়ে। তবে সুমনের সন্তানকে সন্তানহারা রোহিণীর হাতে দেখা যায়। অন্যদিকে কমিশনার আখিলানকে বলে তোমার কথা বিশ্বাস করার মতো না, কোনো প্রমাণ থাকলে দেখাও। আখিলান বলে আচ্ছা স্যার, আপনি সুমনের কাছে শুনে নিন, আমি ওকে অনেক কষ্টে বাঁচিয়েছি। কমিশনার সুমনের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? আখিলান বলে মার্টিন তোমাকে কি এমন বলেছিল যার কারণে তুমি এমন করলে? তবে দেখা যায় সুমন এখনো সম্মোহিত অবস্থায় আছে। সে আস্তে আস্তে ওঠে এবং সামনের দিকে এগিয়ে গিয়ে বলে এখন আমি তোমাদেরকে একটা সিক্রেট জানাবো। আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে অনেকগুলো প্রশ্ন থেকে যায় যা আমরা বুঝতে পারি না। হয়তো এই সিনেমার দ্বিতীয় কোনো সিকুয়েল আসবে যেখানে এইসব কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেয়া হবে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে এবং আপনাদের পজিটিভ রেসপন্স পাই, তাহলে অবশ্যই এই সিনেমার দ্বিতীয় পার্ট আসলে তা আমরা আপনাদের জন্য এক্সপ্লেন করব। আর হ্যাঁ, এই সিনেমাটি কিন্তু এখনো হিন্দিতে মুক্তি পায়নি, না পেয়েছে বাংলাতে। অবভিয়াসলি ইংরেজি সাবটাইটেল দেখে স্ক্রিপ্টটা লিখতে হয়েছে, তাই আমাদের কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। সুতরাং আশা করব আপনারা সবাই একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের জন্য রেখেই যাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম সাইফ বিন রহমান। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।